সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল টাইম টেলিভিশনে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিশটকে। সাথে আছি আমি ইকবাল ফেরদৌস এবং আমার সাথে আছেন একজন ভেরি স্পেশাল গেস্ট। পরিচয় করে দেব আজকের এই স্পেশাল অতিথির সাথে। আমার সাথে রয়েছেন ক্রিসেন্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ব্রোকারেজের সিইও অ্যান্ড প্রেসিডেন্ট কবির চৌধুরী। কবির ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আই এম গুড, থ্যাংক ইউ সো মাচ। আমরা গ্ল্যাড যে আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দিচ্ছেন, আমাদের স্টুডিওতে এসেছেন, সেজন্য টাইম টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাকে ধন্যবাদ এবং টাইম টিভিকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাকে কবির ভাই, আনার আমি জন্য। জানতে চাচ্ছি প্রথমেই, আপনি দীর্ঘদিন থেকে ইন্স্যুরেন্স বিজনেসের সাথে ইনভলভ। জি সো কিভাবে শুরুটা হলো, কবে শুরু হলো, একটু যদি শুরুর দিকের কথা একটু আমাদের সাথে শেয়ার করেন। জি, আমি 1991 প্রথমে ড্রাইভিং স্কুল দেই। তার ঠিক 5 বছর পরে আমরা যাদেরকে ড্রাইভিং শেখাচ্ছিলাম তারাই যখন আলটিমেটলি লাইসেন্স পেলো, ড্রাইভিং শিখলো, তারপরে ওরা গাড়ি কিনলো, তখন আমি চিন্তা করলাম আমি কেন না গাড়ি কেনার ব্যাপারে আমাদের স্টুডেন্ট ড্রাইভারকে হেল্প করতে না পারি। রাইট। তখন আমার এই আইডিয়াটা আসলো যে আমি যদি ইন্স্যুরেন্স ফার্ম করি তাহলে তো তাদের গাড়ি ইন্স্যুরেন্সটাও আমরা রাখতে পারবো, রাখতে পারবেন। নাহলে তো ওরা বাইরে অন্য কমিউনিটিতে চলে যাবে। রাইট। এই চিন্তা থেকে আমার মানে বিজনেস আইডিয়াটা। আইডিয়াটা আসে। জি, তো তখনকার আপনি 19 কততে জানি শুরু করছিলেন? আমি 1995 ইন্স্যুরেন্স ব্যবসা শুরু করি। 95 এ। তখন আহ, বাংলাদেশি কোনো কোম্পানি ছিল? জি না, তখন you are the first জি, আই এম Bangladeshi দ্য company? ফার্স্ট ওয়ান Wow, that's ফ্রম good. ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, Wow, ফ্রম that's really বাংলাদেশের মধ্যে। impressive. হ্যাঁ, Thank you so much. আপনার এটাই হচ্ছে আসলে সাকসেসের মেইন একটা ভিত্তি, যে বুঝতে পারা যে ডিমান্ড, মানুষের ডিমান্ড। আপনি সেই সময় বুঝতে পেরেছিলেন যে এই ইন্ডাস্ট্রিতে আমাদের কমিউনিটির জি মানুষের ইনভলভমেন্ট বা ইন্টারেস্ট আছে, সে কারণেই জি, কিন্তু আপনার চাহিদা ছিল, চাহিদা ছিল। কমিটিতে চাহিদা ছিল, কারণ অনেকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের অভাবে হোক, বিকজ ইন্স্যুরেন্স ইজ এ কমপ্লেক্স কমপ্লেক্স থিং, রাইট? রাইট। অনেকে কাভারের জিনিসটা বোঝে না, কি কি থাকা দরকার তারা ফিগার আউট করতে পারে না, সেই জন্য তারা বাইরের লোকের সাথে যতটুকু কমফোর্টেবল না, তার থেকে বেশি কমফোর্টেবল নিজের কমিউনিটির মধ্যে যদি কেউ রাইট, থাকে। তাকে। তো আপনি কি এডুকেশন, কোনো ধরনের এডুকেশনাল জি ব্যাকগ্রাউন্ড ছিল জি ওইটার উপরে জি, নাকি না? আমাদের ইন্স্যুরেন্স কোর্স করতে হয়। এটা ডিপার্টমেন্ট অফ নিউ ইয়র্ক স্টেট লাইসেন্সিং ব্যুরোর এবং ইন্স্যুরেন্স কলেজ থেকে ইন্স্যুরেন্স কোর্স করে স্টেট এক্সাম দিয়ে পাশ করে তারপরে তারপর লাইসেন্স লাইসেন্স জি। নিতে হয়। মানে এখনকার সময়ে লাইসেন্স নেওয়াটা যতদূর কঠিন, তখন কি তেমন ছিল নাকি আরো হার্ড ছিল না সহজ ছিল? পড়াশোনাটা আগে যেরকম ছিল সেরকমই ছিল, পরীক্ষাটা হয়তো বা একটু মোর কম্পিটিটিভ হয়েছে, কিন্তু আফটার ইউ গেটিং দ্য লাইসেন্স কোম্পানি পাওয়া, মার্কেট পাওয়া ভেরি ডিফিকাল্ট, কারণ Okay. নতুন এজেন্টদেরকে অনেক নতুন কোম্পানিরা দিতে চাচ্ছে দিতে না, চাচ্ছে না। অ্যাকাউন্ট দিতে চাচ্ছে না, কারণ Okay. অ্যাকাউন্ট ইজ এ ফুডিশিয়াল রেসপন্সিবিলিটি, অনেক টাকা পয়সার রেসপন্সিবিলিটি আছে, অনেকে এটা যদি মিসইউজ করে তখন এটা একটা কোম্পানি। এটা কি মানে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদেরকে অ্যাকাউন্টসটা দেয় নাকি জি ইন্স্যুরেন্স জি, কোম্পানি? আমরা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অ্যাকাউন্ট নেই টু সেল দেয়ার প্রোডাক্ট। আমরা হলাম এজেন্ট, আমরা হলাম মিডলম্যান। ওকে। উই ওয়ার্কিং বিটুইন কাস্টমার্স ওকে। অ্যান্ড দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি। সো ইউ গাইস জাস্ট মিডলম্যান। দুজনের সেতুবন্ধন করে দিচ্ছেন, জি, আমরা কাস্টমার ওদেরকে এবং একসাথে এনে দিচ্ছি। এনে দিচ্ছেন। ইন্স্যুরেন্স কোম্পানির প্রোডাক্ট আমরা কাস্টমারের দ্বারঘরে পৌঁছে দিচ্ছি। ওকে, যেমন দ্যাটস গুড। কি কি প্রোডাক্ট আমরা দিই, সাধারণত গাড়ি ইন্স্যুরেন্স হুম। করি, বাড়ি করি, ব্যবসা করি, ওয়ার্কম্যান কম্পেনসেশন করি, ডিসেবিলিটি করি, বিজনেস লায়াবিলিটি করি। উই ডু এভরিথিং এক্সেপ্ট লাইফ অ্যান্ড হেলথ। ওকে। সো এই যে আপনারা এতগুলো অটো, হোম, তারপর আপনার গাড়ি, অনেকগুলা ইন্স্যুরেন্স করে থাকেন, জি, তো এইগুলার কতগুলো কোম্পানির সাথে আপনাদের কোলাবোরেশন আছে বা অ্যাক্রিডিটেশন আছে? এখন রাইট নাও আমার প্রায় 22টা কোম্পানির সাথে আছে আচ্ছা, অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস আছে। 22 অ্যাকাউন্টস। তো এই একটা কোম্পানির সাথে অনেক সময় আমরা জানি যে একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আপনি কাজ করলে আরেকটার সাথে করতে পারবেন না, বা এই ধরনের কোনো বাইন্ডিংস থাকে কিনা? জি, অনেক, ধরেন আমার ক্ষেত্রে নাই, যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট। হুম হুম যারা ধরেন অল স্টেটে এজেন্ট আছে, স্টেট ফার্মে আছে, হুম। লিবার্টি মিউচুয়ালে আছে, তারা শুধু একটা কোম্পানির সাথে বাইন্ডিং, Okay. তাদের কন্ট্রাক্ট শুধু ওই কোম্পানির প্রোডাক্টটাই বিক্রি করবে, হোয়াট এভার দেয়ার গাইডলাইন ওইটাই ফলো করবে। আমরা সেটা না, আমরা ইন্ডিপেন্ডেন্ট, আমরা যে কোনো কোম্পানির সাথে অ্যাকাউন্ট যদি আমরা পেয়ে যাই ওদের প্রোডাক্ট বিক্রি করতে পারি। ওকে। এখন আমরা তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে, তারা যারা এক্সক্লুসিভ এজেন্ট শুধু অল স্টেটে প্রোডাক্ট বিক্রি করবে, হোয়াট এভার দেয়ার প্রাইস সেট আপ করা, ওই প্রাইসটাই ওরা পাবে, ওকে। কম হোক বেশি হোক।
ওদের মধ্যে তেমন ফ্লেক্সিবিলিটি নাই। ফ্লেক্সিবিলিটি নাই। জি না। মানে আপনাদের ফ্লেক্সিবিলিটি আছে যেহেতু আপনারা প্রায় 22 কোম্পানিজের জি। সাথে আপনাদের অ্যাক্রিডিটেশন আছে। আমি আরেকটু যদি আমাদের দর্শকের জন্য বোঝায় বলতে চেষ্টা করি, ধরেন আপনি মেসি থেকে একটা স্যুট কিনলেন। ওকে। স্যুটটা কিনলেন, ধরেন আপনার সাইজ 38 or 40, স্যুটটা ওইভাবে বিল করা। হুম হুম। অথবা বাসায় আনার পরে দেখা গেল আপনার স্লিপটা একটু লম্বা হয়ে গেছে বা ট্রাউজার একটু লম্বা হয়ে গেছে বা শর্ট, আপনাকে একটু টেলার করতে হবে সামান্য, রাইট। ইন অর্ডার টু আপনার বডি। কিন্তু আপনি যদি টেলার মেড স্যুট কিনেন, হুম হুম। হুইচ মিনস আপনি যদি আপনার মেজারমেন্ট দিয়ে স্যুটটা মেজারমেন্ট বানান, দেশে তাহলে কি হবে? তাহলে তো একদম আপনার সবকিছু পারফেক্টলি পারফেক্ট ফিট ফিট হবে। ইয়েস অর নো? দ্যাটস ট্রু। দ্যাটস ট্রু। সেটাই আমরা টেলারিং করি। ওয়াও, আর দ্যাটস আ গুড কাস্টমারের যা এক্সাম্পল দো। দরকার, যে প্রাইস রেঞ্জের মধ্যে উনি চাচ্ছেন, সেইটা আমরা ফুলফিল করার চেষ্টা করি। ওকে, দ্যাটস এটা নাইস। হলো আমাদের অবজেক্টিভ। আপনাদের মেইন জি। অবজেক্টিভটা। আচ্ছা, এখানে আপনারা যে বিজনেস করেন, আপনাদের ক্লায়েন্ট কি ম্যাক্সিমাম বাঙালি নাকি আপনাদের অন্য অন্য কমিউনিটির লোক অন্য আছেন। কমিউনিটির লোক জি আছে? আছেন। কোন কমিউনিটির লোক 80% বেশিরভাগ? আমাদের বাংলাদেশি, বাকি চাইনিজ, ইন্ডিয়ান, নেপালি এখন অনেক আছেন, কিছু স্প্যানিশ আছেন, এই হোয়াইটও আছেন, হোয়াইট আছে। হ্যাঁ। ওকে। সো বাট 80% বাংলাদেশি। 80% বাঙালি। জি। তো আপনাদের আপনি তো যখন প্রথমে শুরু করলেন, তখন কেমন আপনার ক্লায়েন্ট ছিল? তখন কি খুব বিজনেসটা প্রফিটেবল ছিল নাকি আস্তে আস্তে মানে সময় লেগেছে আপনাকে একটা জায়গায় আসতে বা অনেক সময় লেগেছে। সারভাইভ করতে অনেক হার্ড জি, এরকম ছিল? জি অনেক সময় লেগেছে। প্রথমেই তো যখন আপনি ধরেন যে কোনো বিজনেস স্টার্ট করেন, আপনি ক্লায়েন্ট প্রোফাইল ডেভেলপ করতে হবে। ক্লায়েন্ট দরকার। হুম হুম। ক্লায়েন্ট ছাড়া তো ব্যবসা হবে না। রাইট। ইভেন আপনি একটা দোকানও যদি দেন, আপনার ক্রেতা থাকতে হবে, কাস্টমার থাকতে হবে। কাস্টমার থাকতে হবে। কারণ এই ধরনের বিজনেসে ধরেন এটা তো আর দোকান না, হুম। আপনি একটা সেকেন্ড ফ্লোরে একটা অফিস নিয়ে বসে আছেন, কেউ জানে না আপনি কি হ্যাঁ, বিক্রি করতেছেন। রাইট। এটা অনেক অ্যাডভার্টাইজিং So দরকার। you have to do a lot of লট অফ promotions, প্রমোশন, লট অফ marketings. অ্যাডভার্টাইজমেন্ট, লট অফ মার্কেটিং হুম হুম। দরকার মানুষের। তারপরে রেফারেন্সটাই মেইন। হুম হুম। আপনি যদি একটা প্রোডাক্ট আমাদের কাছে একটা গাড়ি ইন্স্যুরেন্স বা বাড়ির ইন্স্যুরেন্স কিনেন, তখন অবশ্যই আপনি আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ফ্রেন্ডসদের কাছে গল্প করবেন। ভার্বাল রেফারেন্স যেটাকে জি। বলি আমরা, ওইটাই বেশি সেটাই কাজ করে। বেসিক্যাল। হ্যাঁ, ওইটাই অ্যাকচুয়ালি 75% কাজ করে। বাকি অ্যাড, না, নিউজপেপার। ওইটা থেকে আবার হয় কি, ধরেন আপনার নিউজপেপার মার্কেটিং এ আপনাকে একটা কাজ করে, মানে সাইকোলজিক্যালি আপনার নামটা বা সে এক্সাম্পল ক্রিসেন্ট ইন্স্যুরেন্স, এটা যদি জি। আপনার মার্কেটিং এ বেশি থাকে, তাহলে দেখা যাবে যে আমি এজ এ ক্রেতা সবসময় যেখানে নামটা শুনবো, আমার ইন্স্যুরেন্সের কথা চিন্তা করলেই কিন্তু তখন মনে হবে যে লেটস গো টু ক্রিসেন্ট, জি। কারণ আপনাদেরকে সবসময় চোখে পড়ে। মানে এটা কিন্তু মানুষের একটা পারসেপশন জি। বা সাইকোলজিক্যাল একটা ম্যাটার। জি। এনিওয়ে, কবির ভাই, আমার মানে খুবই আমি প্রথম যখন আসি আমেরিকাতে, জি। আমার খুব কাছের একজন বন্ধু, তিনি আমাকে সাজেস্ট করেছিলেন যে তুমি এই ইন্ডাস্ট্রিতে তুমি কিছু করার চেষ্টা করো, কারণ এটা ইন্স্যুরেন্স অনেক ইন্ডাস্ট্রিতে। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে, তো এখানে নাকি অনেক অনেক প্রফিট, হাজার হাজার অ্যাকচুয়ালি পাউন্ড। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এই ইন্ডাস্ট্রিতে আমি হয়তো যাইনি, কিন্তু যারা আমার মতো ইয়াং, যারা হয়তো এই ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছে জি। বা পড়াশোনা করার চিন্তা ভাবনা করছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? অবশ্যই আমরা এনকারেজ করি, আপনারা নিউ জেনারেশন যারা আছেন, ডাইভার্সিফাই চিন্তা ভাবনা করতেছেন, আসা উচিত। উই অলওয়েজ ওয়েলকাম। প্রথমে একটু ইনিশিয়ালি একটু প্রবলেম হবে, কিন্তু আলটিমেটলি হয়তো বা আপনি ডাউন দ্য রোড ইউল ডু প্রিটি ওয়েল। ওকে। তো এখন কিন্তু হার্ড ওয়ার্ক থাকতে হবে, অনেস্টি work। থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে। অপরচুনিটি এখনো শেষ হয় নাই, এটা বলছেন না। আপনি? আমেরিকাতে কোনো কিছুর দরজা বন্ধ হয় না, আচ্ছা, ল্যান্ড অফ অলওয়েজ খোলা আছে। অপরচুনিটি। জি, খোলা আছে। আপনাকে রাইট ওয়ে চুজ করতে হবে এবং ইন্টিগ্রিটি এবং অনেস্টি, এই দুটো জিনিস থাকতে হবে। দ্যাটস গুড। ধরেন আমাদের এখানে আমার ফার্মে যদি কেউ ইন্স্যুরেন্স এজেন্সিতে ফোন করে, তার একটা সার্ভিস লাগে, আমরা যদি সময় মতো রেসপন্ড না করি, সে একটা অ্যাক্সিডেন্ট করলো, তার ক্লেমটা সেটেল করে দিলাম না, বা তার পেমেন্টটা তাড়াতাড়ি পৌঁছায় দিলাম না কোম্পানির কাছে, তাহলে সার্ভিসটা পেলো না। রাইট। না পেলে সে আসবে না। হুম হুম। এইটা কিন্তু সবচেয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কাস্টমারকে আমরা মানে সার্ভিস দিচ্ছি কিনা। ইটস নট অনলি সেলিং দ্য পলিসি, অল ইট ইজ সার্ভিস ওরিয়েন্টেড। সার্ভিস ওরিয়েন্টেড, দিস হ্যাঁ। ইজ আ সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। অ্যাবসলিউটলি সার্ভিস তো ওরিয়েন্টেড। হাইলি কাস্টমার স্যাটিসফ্যাকশন না হলে কিন্তু আপনার কেন আপনার বিজনেস কাছে ডেভেলপ আসবে? হবে না। ওরা তো ফোন Right. কল করে যে কোনো কোম্পানি থেকে পলিসি নিতে নিয়ে পারে। নিতে পারে, হুম, তাই না? right. দেন উনি তাদের বোধহয় আমাদের অফিসেই আসতে হবে না, বাট স্টিল কেন আসতেছে? তারা আমাদের কাছ থেকে এক্সট্রা সার্ভিস পাচ্ছে, ওকে যেটা ওভার দ্য ফোন পাচ্ছে না, ওকে। ইন্টারনেটে পাচ্ছে না। আপনি তো ইন্টারনেটে কোনো হিউম্যান বিং দেখতেছেন না,
সেখানে আমরা এক্সট্রা সার্ভিস দিচ্ছি তাদেরকে। ওকে, এখন আমি একটু যদি জানতে চাই অ্যাবাউট দ্য রেট। জি হ্যাঁ, ফর এক্সাম্পল আমি আমার গাড়ির ইন্স্যুরেন্স করব। এখন আমি আমি একটা বড় কোম্পানির কাছে না গিয়ে আপনার কাছে আমি কেন আসবো? হ্যাঁ, আপনি অনেক বড় কোম্পানির কাছে যেতে পারেন, কিন্তু আমাদের কাছে যে সার্ভিসটা সরাসরি পাবেন ফেস টু ফেস, ওটা বড় কোম্পানি আপনাকে দেবে না। কারণ সে অনেক জিনিস আপনি তাকেও এক্সপ্লেন করতে পারবে না। আমরা ঠিক টেলারের মতো যেভাবে আমি আপনাকে বোঝাচ্ছিলাম, আমরা আপনাকে জিজ্ঞাসা করব আপনার কি দরকার, কি ধরনের পলিসি দরকার, কি কি কাভারেজ দরকার, আমরা সব কিছু হাইলাইট করতে পারবো রাইট। আপনার নেসেসিটির সাথে, আপনার প্রয়োজনের সাথে। হয়তোবা আপনি দেখলেন যে প্রাইসটা আপনার জন্য বেশি হয়ে গেছে, তখন আমরা বললাম এই অপশন আছে, আপনি এই প্রাইসে নিতে পারবেন। হুম হুম। তখন হয়তোবা আপনাকে বললাম আপনি ফুল কাভারেজ না নিয়ে লাইবিলিটি শুধু নিতে পারবেন, যেহেতু এটা পুরানা গাড়ি। অনেক জায়গায় বড় কোম্পানিগুলি কেয়ার করবে না, কেয়ার ওরা করবে না। চাবে আপনাকে যত বেশি পারুক প্রিমিয়ামটা ধরাই দিতে। প্রিমিয়ামটা ধরায় দিতে। হ্যাঁ, হয়তোবা আপনার ফুল কাভারেজ নাই, আপনি একটা 2005 এর গাড়ি নিছেন, 10 বছর পুরানা, আমার মনে হয় না আপনার ফুল কাভারেজ দরকার। হুম হুম। সেখানে মানে আপনি একটা আপনারা ফুল কনসাল্ট করেন যে জি আপনার জন্য কোনটা ভালো হয়। জি আরেকটা বিষয় বলছিলেন যে বড় কোম্পানিতে যদি আমি যাই, আমার তারা বুঝবে না যে আমার নেসেসিটিটা কি। জি তো এটা কি আমার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার কারণে নাকি না অন্য এটার মধ্যে অন্য কোনো না বোঝার বিষয় আছে? নবেজার বিষয় আছে, নট অনলি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আমি বলছি যে ইন্স্যুরেন্স ইজ এ কমপ্লেক্স থিং। আচ্ছা। অনেক কিছু প্রয়োজনীয় আছে, অনেক কিছু প্রয়োজনীয় হয়তো বা নাই। নাই। ওকে। তো এই জিনিসটা টেলার করতে হলে একমাত্র যে যার সাথে আপনি কমফোর্টেবল ফিল করেন তাকে খুলে বলতে পারবেন, রাইট। এবং আমরা বুঝতে পারবো যে কি কনজিউমার, কি কাস্টমার, কি ধরনের কি জিনিস ধরনের জিনিস এবং কি ধরনের প্রোডাক্ট দরকার। হুম হুম। তো এখানে আরেকটা হয়তো আপনাদের গুড সাইড আমার মনে হচ্ছে, কারণ আপনারা যেহেতু প্রায় 22টা কোম্পানির সাথে কাজ করেন, তখন দেখা যায় যে অনেকগুলা মানে অনেক কোম্পানি থেকে ডিফারেন্ট ডিফারেন্ট কোটেশন দেওয়া হয়। জি সো সবচেয়ে চিপেস্ট যে কোটেশন মানে অবশ্যই আমরা সেটাই অফার করি। সেটাই অফার করেন হ্যাঁ, ক্লায়েন্টদেরকে। তো আপনাদের বিজনেসটা কি এখানে? মানে আমরা কি পাচ্ছি? আপনাদের ফর এক্সাম্পল এজ এ ইন্স্যুরেন্স ব্রোকার, জি মানে আপনাদের বিজনেসটা কি ক্লায়েন্টের কাছ থেকে অবভিয়াসলি কমিশনস, রাইট? না, উই সার্ভাইভ অন কমিশন অন কমিশন ফ্রম দ্য কোম্পানি, from the company, not from the না clients. না ফ্রম দ্য ক্লায়েন্ট। Okay, that's good. কাস্টমার হয়তো বা আমাদেরকে কোনো এক সময় কোনো একটা সার্ভিস ফি দিতে পারে, Mm-hmm. এছাড়া আমরা কোনো কিছু নেই না। ওয়ান টাইম কোনো সময় আমরা একটা সার্ভিস ফি নেই, হুইচ ইজ ভেরি নমিনাল, কিন্তু আমরা সার্ভাইভ করি টোটালি কমিশনের উপরে। Okay, that's nice. হ্যাঁ, আর অনেক কথা বলবো করবে, আমাদের ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেকে যেতে হবে, কেমন? no problem. অলরাইট ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টাইম টেলিভিশন। সাথে আছি আমি ইকবাল ফেরদৌস এবং আমার সাথে আছেন একজন ভেরি স্পেশাল গেস্ট, ক্রিসেন্ট ইন্স্যুরেন্স ব্রোকারেজের সিইও অ্যান্ড প্রেসিডেন্ট কবির চৌধুরী। আমরা অনেক কথা বলছি ইন্স্যুরেন্স সম্পর্কে, অনেক কিছু জানলাম, আরও অনেক কিছু জানবো ইন্স্যুরেন্স সম্পর্কে। ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেক নেওয়ার সময় এসছে। আমরা কমার্শিয়াল ব্রেক শেষে আরও অনেক কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সঙ্গেই থাকুন টাইম টেলিভিশনে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টাইম টেলিভিশনে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিচ টক। সাথে আছি ইকবাল ফেরদৌস এবং আমার সাথে আছেন একজন ভেরি স্পেশাল গেস্ট। আমার সাথে রয়েছেন ক্রিসেন্ট ইন্স্যুরেন্স ব্রোকারেজের সিইও অ্যান্ড প্রেসিডেন্ট জনাব কবির চৌধুরী। কবির ভাই, আরেকবার স্বাগত। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম ব্রেকে যাওয়ার আগে জি বিভিন্ন ইন্স্যুরেন্সের বিভিন্ন বিষয় নিয়ে। জি আমি এবার যে জিনিসটি জানার খুব ইচ্ছা, সেটি হচ্ছে এখন তো উইন্টার, জি খুব শীতের সময়। জি তো প্রায় সময় আমরা লক্ষ্য করি যে শীতের সিজনে খুব বেশি আগুন ধরে বাড়িতে, জি রাইট? এটা কেন হয়? ভেরি গুড কোশ্চেন। আমরা প্রথমেই মনে রাখতে হবে শীতের দিনে বয়লার সবসময় চলতেছে, বাড়ির হুম। ভিতরে হিট প্রডিউস করতেছে। কোনো সময় কোনো বাড়িতে দেখবেন এনাফ হিট না থাকার পরে অনেক হাউসওয়াইফ বা গৃহিণীরা চুলার গ্যাস আগুন জ্বালিয়ে রাখিয়ে দেন, তাই না? হুম হুম। ভাবছেন যে এখান থেকে কিছু গরম আসলে হয়তো বা কমফোর্টেবল ফিল করবেন, যাদের বাসায় ইনসাফিসিয়েন্ট হিট আছে। এই একটা ডেঞ্জারাস জিনিস, কখনো গ্যাস চুলা অন করে রাখা উচিত না। রাইট। যে কোনো সময় এখান থেকে আগুন ধরতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা হিটার ইউজ করি, ইলেকট্রিক হিটার, এডিশনাল হিটের জন্য। সেই ইলেকট্রিকের হিটারের উপরে অনেক মানুষ দেখবেন টাওয়েল দিয়ে দিচ্ছে শুকাবার জন্য, হুম হুম। বা কাপড় শুকাচ্ছে, এখান থেকে ইলেকট্রিফাই হয়ে আগুন ধরে। হুম হুম।
তারপরে দেখবেন ওভারলোডেড অন দ্য আউটলেট, অনেক সময় দেখবেন একটা আউটলেটের মধ্যে হিটার চলতেছে, কম্পিউটার চলতেছে, ইলেকট্রিক ইস্ত্রি চলতেছে, তখন গিয়ে ওখান থেকে স্পার্ক করে আর তার জ্বলে গিয়ে শর্ট সার্কিট হয়ে আগুন ধরতে পারে। আচ্ছা। তো মেইনলি শীতের দিনে ম্যাক্সিমাম বাড়িতে এক্সট্রা গ্যাসের চুলা জ্বালিয়ে রেখে দেন হিট পাওয়ার জন্য, গরম পাওয়ার জন্য। গরম পাওয়ার জন্য। নাম্বার ওয়ান, অতিরিক্ত হিটার ইউজ করা, ইলেকট্রিক হিটার, আই এম হুম। টেলিং অ্যাবাউট দ্য নট রেগুলার হিটার, Okay. ইলেকট্রিক হিটার। হুম। ইলেকট্রিক হিটার থেকে অলওয়েজ আগুন ধরার আগুন সম্ভাবনা দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হুম। এবং এটা যদি আনঅ্যাটেন্ডেন্ট থাকে, বাচ্চারা কি করে অনেক সময় হিটারটার উপরে কিছু ফেলে দিল, একটা কাগজ রাইট, বা ওটা একটা আবার কাপড়, ওয়ার্ম হইতে হইতে একটা ওটা সময় ওয়ার্ম আগুন হবে, ধরে- আগুন স্প্রেড আগুন ধরে হয়ে যায়। যায়। That's true. এবং এটা খুব তাড়াতাড়ি, যেহেতু বাইরে বাতাস আছে, হুম। একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে খুব তাড়াতাড়ি দ্রুত চলে যায়, আগুনটা চলে যায়, ট্রান্সফার হয়। ট্রান্সফার হয়। দ্যাটস ট্রু। তো এটা থেকে বাঁচার জন্য আমাদের কি প্রতিকার নেওয়া উচিত বা কি প্রথমেই সচেতনতা হওয়া উচিত? আই থিংক কখনো, অবভিয়াসলি এটা সচেতনতার অভাবেই হয়। জি আমরা অবহেলা করি, অনেক সময় দেখা যায় যে জি মানে বুঝতেছি না যে ওভার হিটেড হচ্ছে, জি আমাদের হিটারটা অনেকক্ষণ থেকে চলছে। জি তো এটার জন্য আমাদের কি করা উচিত? প্রথমত যখন ইলেকট্রিক হিটার ইউজ করা হবে, নেভার লিভ আনঅ্যাটেন্ডেড, অর কেউ না কেউ যেন এটা দেখেন কি হচ্ছে কিছু সময় পর পর। বেস্ট অ্যাডভাইস হলো আপনি যখন ঘুমোতে যাবেন বন্ধ করে দেবেন, ওকে, বেস্ট অ্যাডভাইস। ঘুমাতে যাবেন বন্ধ করে দেন, ওকে, তাহলে আর কোনো রিস্ক রিস্ক থাকলো না। কারণ ম্যাক্সিমাম আগুন ধরে মানুষ যখন ঘুমিয়ে থাকে ওকে। এবং সে টের পাচ্ছে না, হুম। তখনই হয়। হুম। আর একটা জিনিস, উইন্টারে যেহেতু দরজা জানলা বন্ধ থাকে, অনেক সময় গ্যাস লিকেজ হয় এবং এই গ্যাসটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, হুম। অল্প অল্প হয়তো বা গন্ধ পাওয়া যায়। যখনই চুলাতে আগুনটা ধরবেন, তখন গ্যাসটা এটা ব্লো আউট ব্লাস্ট হয়ে যায়, জি, রাইট? দ্যাটস explosion ভেরি হয়। ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। very এটাও dangerous. একটা জিনিস এটা সবাই আসলে জানে। আমাদের কমিউনিটির সবার জি, এই এটা দিকে জানা উচিত। জানা উচিত। প্লিজ হ্যাঁ, কখনো ইলেকট্রিক হিটার ইউজ করলে এটা যেন কেউ না কেউ অ্যাটেনশনে হুম, খেয়াল রাখেন, খেয়াল রাখেন। কারো অ্যাটেনশনে যেন থাকে। ডোন্ট লিভ ইট অ্যালোন। আর ইলেকট্রিক হিটার অন করে বাসার সবাই বাইরে চলে গেলেন, এটাও খারাপ। বিশাল বড় হ্যাঁ, ধরনের ক্ষতি এটা হওয়ার আরেকটা। সম্ভাবনা। জি আচ্ছা, এখন এই ধরেন আল্লাহ না করুক হুম, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জি তখন কি করা উচিত তাদের? সঙ্গে সঙ্গে আপনারা 911-এ ফোন করা উচিত। সেকেন্ডলি, তাড়াতাড়ি ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করা উচিত আপনার ক্লেমের ব্যাপারে। হুম, হুম, প্রথমে তো আপনার প্রপার্টি সেভ করা থেকে মানুষের জান বড়। হুম। মেডিকেল মানুষকে অ্যাটেনশন যদি দরকার হয়, হ্যাঁ, মেডিকেল অ্যাটেনশন নেওয়া উচিত। বেস্ট কল 911। না, ওরা অ্যাডভাইস করবে যে কি জি, করা উচিত। 911 আসলে পুলিশ আসবে, ফায়ার ডিপার্টমেন্ট আসবে, হোয়াট এভার হেল্প ইউ নিড। বাড়ি যদি আগুন ধরে যায়, They will আগুন tell you. নেভাবে। মেডিকেল অ্যাটেনশন যদি দরকার, কারো যদি অ্যাম্বুলেন্স লাগে, তারা নিয়ে যাবে। ওকে, দ্যাটস এ গুড ওয়ান। আচ্ছা, এবার আমি একটু আপনারা তো কভার করেন আপনারাও হোম ইন্স্যুরেন্স করে জি থাকেন, জি রাইট? হোম ইন্স্যুরেন্সের কোন কোন বিষয়গুলো আপনারা কভার করেন? আমরা ধরেন কোন ধরনের বাড়ি আপনারা ইন্স্যুরেন্স মানে কভার দেন? বেসিক্যালি দুই ধরনের হোম ইন্স্যুরেন্স প্রোডাক্ট হয়। একটা হলো গিয়ে ওনার অকুপাইড, হুম, হুম, যিনি বাড়িতে থাকেন, হুম, তার একটা পলিসি। আরেকটা হলো টেনেন্ট অকুপাইড। ধরেন আপনি একটা বাড়ি নিজের আছে, হুম। একটাতে থাকেন, আরেকটা বাড়ি আপনার আছে হুম। যেটাতে আপনি ভাড়া দিয়েছেন, আচ্ছা, ওটাকে আপনারা কি আমরা বলি। দুইটাই ইন্স্যুরেন্স করে থাকেন? জি ওকে, তো এইখানে আমরা প্রায় সময় কমিউনিটিতে লক্ষ্য করি যে দেখা যায় আমার বা আপনার চার পাঁচটা বাড়ি আছে, জি রাইট? এখন আপনি দেখা যায় যে থাকেন একটাতে, অবভিয়াসলি আপনি চার পাঁচটাতে তো থাকতে পারবেন না। জি না তো ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা কম হওয়ার জন্য দেখা যায় যে আপনি পাঁচটা বাড়িতেই আপনি থাকেন বলে ইন্স্যুরেন্স দিচ্ছেন। জি। তখন এটা কি ক্ষতি হতে পারে বা এটা কি আদৌ আমাদের প্রফিট হবে? থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। আমার অবশ্য একটাই বাড়ি, আমি একটাতেই থাকি, আর কোনো ভাড়াটিয়া বাড়ি নাই আমার। আচ্ছা, ওকে, যারা মাল্টিপুল বাড়ি কিনেন, এটা খুবই লিগেল জিনিস, অন্যায় কিছু না। আপনার নামে একটা বাড়ি, হয়তো আপনার ওয়াইফের নামে একটা বাড়ি, আবার দেখা গেল আপনি আপনার ওয়াইফের নামে, দুজন নামে আরেকটা দুজনের বাড়ি, একটা বাড়ি, হ্যাঁ, দুজনে তিনটা বাড়ি, অনেকের আছে। রাইট। কিন্তু থাকতেছেন কিন্তু একটা বাড়িতে। যখন ইন্স্যুরেন্স করতে যাবেন, প্লিজ আপনি আপনার এজেন্টকে বা ব্রোকারকে বলবেন আপনি একটাতে থাকেন, বাকি দুটোতে যেন জানাবেন ব্রোকারকে যে ভাড়াটিয়া থাকে। ওকে, যদি আপনি একটু পয়সা বাঁচাবার জন্য বলেন আমি হাউস এতে থাকি, বিতে থাকি, সিতে থাকি, তিনটাতে, হ্যাঁ আপনার প্রিমিয়াম একটু কম আসবে। রাইট। কিন্তু ইন কেস অফ এ লস, হুম, যদি আল্লাহ না করে আগুন ধরে, তাহলে কিন্তু আপনি কিছু পাবেন না। কারণ কোম্পানি তখনই বলবে তুমি অ্যাপ্লিকেশনে মেটেরিয়াল রিপ্রেজেন্টেশন রং রিপ্রেজেন্টেশন করছো। ওকে। তো এখন আমি কোম্পানি বুঝবে কিভাবে যে আমি থাকি না, কারণ Very যেহেতু এটা good আমি question. ওনার। যখনই কোনো আগুন ধরে বাড়িতে, হুম। আপনি পিকচারটা অনুমান করেন রাত 2টোর সময় বা 1টার সময় আগুন ধরলো। ওকে,
আপনি ঘুমিয়ে আছেন আপনার বাড়ি যেখানে লং আইল্যান্ড, হুম। আর আপনার একটা আউটসাইডের বাড়িতে আগুন ধরলো, সঙ্গে সঙ্গে পুলিশে ফায়ার ব্রিগেড চলে আসবে। ওকে। আপনার বাড়িতে যারা ভাড়াটি আছেন সবাই তারা রাস্তায় নেমে আসবে। ফার্স্ট কোশ্চেন ফায়ার ডিপার্টমেন্ট এসে জিজ্ঞাসা করবে এই বাড়ি কার, হু ইজ দ্য ওনার অফ দ্য হাউস। সঙ্গে সঙ্গে আপনার ভাড়াটিয়া বলবে উই আর নট ওনার, আমরা ভাড়াটিয়া থাকি, ওনার থাকে লং আইল্যান্ডে। ওকে। রিপোর্টটা লেখা হয়ে যাবে যে ওনার ডাজন্ট লিভ হিয়ার। এই রিপোর্টটাই ইন্স্যুরেন্স কোম্পানি চাবে যখন আপনি ক্লেম করতে যাবেন বাড়ির ক্ষতির জন্য, ক্ষতিপূরণ দাবি করবেন, তখন ফার্স্ট জিনিস তারা পুলিশ রিপোর্ট এবং ফায়ার ডিপার্টমেন্টের রিপোর্ট চাবে। ওইখানে পরিষ্কার করে লেখা থাকবে যে আপনি ছিলেন না, এই বাড়িতে থাকেনও না, আপনার দুই ফ্যামিলিতে দুই ভাড়াটিয়া থাকে, একটা স্প্যানিশ ভাড়াটিয়া, একটা বাংলাদেশি ভাড়াটিয়া, হোয়াট এভার ইট ইজ, তারা সবই লিখে রাখবে। ওকে। ওটা বাইবেল হয়ে আচ্ছা, যাবে। এখন এমনও তো হতে পারে, ধরেন আমি আমি ডিফারেন্ট, আমার ফ্যামিলির সাথে আমি একটা বাড়িতে থাকি, কিন্তু দেখা যায় আরেকটা বাড়ি আছে আমার, ওই বাড়িতে আমি মাঝে মধ্যে যাই থাকি এখানে, তো এই ক্ষেত্রে কি হতে পারে? এটা কি সত্যিকার অর্থে বিশ্বাসযোগ্য যে আমি 7 দিন থাকি একবার, 6 দিন থাকি এক বাড়িতে, একদিন রাতে আসে বেড়ায় টেড়ায় যাই? ওরা বুঝে, দেখেন আপনি যদি দে উইল সার্চ ইউর পাবলিক রেকর্ড, আপনার ক্রেডিট কার্ড বিল চেক করবে, আপনার গাড়ির রেজিস্ট্রেশন কোথায় চেক করবে, আপনার ইউটিলিটি বিল ওই বাড়িতে আছে কিনা চেক করবে। তো ইফ দে কালেক্ট এভরিথিং, দেখবেন একটা বা দুইটা আপনি দেখাতে পারতেন, সবগুলো দেখাতে পারতেছেন না, তখনই তো ওরা বুঝে ফেলবে যে আপনার আরেকটা অ্যাড্রেস আছে যেটাতে আপনার সব বিল যাচ্ছে। ওকে। সেফ সাইড হচ্ছে মানে সেফ সাইড এবং বেস্ট ওয়ে টেনেন্টের নামে করা। আপনি সত্যি কথা বলা যে আমি একটাতে থাকি, বাকি 3টা ভাড়াটিয়ে দিয়ে দিছি। আচ্ছা ওতে গিয়ে প্রিমিয়াম কিন্তু খুব একটা ডিফারেন্স হয় না। আচ্ছা। বেশি হলে আপনি যদি নিজে থাকেন 1200 টাকা বা $1000 হয়, ওটা $200 বেশি হবে, বেশি হবে, খুব একটা ডিফারেন্স নেই। এটা কি মান্থলি? জি না, ইয়ারলি। ইয়ারলি? অনলি অনলি ইয়ারলি, $200 to $300 ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। আচ্ছা। এটার জন্য মানুষ কেন যে এত রিস্ক নেয়? আমার একটা ক্লায়েন্ট ছিল, এটা সত্যি ঘটনা, তিনি বাড়ি কিনছেন ব্রুকলিনে, এবং সেম ওনার 2টা বা 3টা বাড়ি ছিল, আমি ঠিক ভুলে গেছি, 3টা বোধহয়। আর কোনো একটা কারণে একটা বাড়িতে উনি থাকতেন না, ওটা দেখাইছিলেন উনি থাকেন, এবং ফায়ার ড্যামেজ হয়েছিল, এবং পুলিশ এবং অ্যাম্বুলেন্স যখন আসে ওর দে উইল ফিগার ইট আউট, উনি থাকেন না। পরে এই রিপোর্টের বেসে কোম্পানি ক্লেম ডিক্লাইন করছে। ওয়াও, মানে হি কিছুই কুডন্ট ভালো গেট না। এনিথিং। ও মাই গড। এই জিনিসটা প্লিজ আমি সব আমাদের দেশের যারা হোমওনার আছেন, যারা প্রপার্টি ইনভেস্ট করতেছেন, তাদের কাছে আমি এটা ক্লিয়ারলি বলতে চাই, আপনি যদি সত্যি কথা না বলেন কোম্পানির কাছে, কোম্পানি ক্যান ডিক্লাইন ইউর ক্লেম। এতে গিয়ে দেখা গেল আপনি বছরে 200-300 টাকা বাঁচাচ্ছেন, আদার হ্যান্ডে দেখা গেল আপনি $200,000 লস করে ফেলছেন, এবং কোম্পানি ওটা আপনার ক্ষতিপূরণ দিচ্ছে না। রাইট। এটা অনেক রিস্কি একটা ব্যাপার। আসলে আমাদের সবার এই ব্যাপারে সচেতন হওয়া উচিত। জি। আমাদের কমিউনিটির মানুষের প্রায় সময় আসলে মাত্র $200 জন্য, $200 জন্য, $200 বা $300 $300 জন্য এত বড় রিস্ক নেওয়ার তো কোনো মানে হয় না। জি না। 2000 মানে 200,000 দিয়ে যদি আমি বাড়ি কিনতে পারি, তাহলে $300 বেশি ইন্স্যুরেন্স কেন দেব? কারণ কি, মানুষ, আমাদের একটা সহজ সরল সাইকোলজি আছে, কিছু জিজ্ঞাসা করলে আমরা বলি কি চলতেছে, চলুক। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে জিনিস চলে সেই জিনিসটাই থেমে যায়, যে জিনিস থামে সেটা চলে না। ওয়াও, দ্যাটস আ গুড ঠিক আছে? যেটা চলতেছে হঠাৎ করে দেখবেন 10 বছর পরে, 15 বছর পরে একটা দুর্ঘটনা হলো, ওই চলা জিনিসটা থেমে গেল, আর আপনার একটা বিরাট ক্ষতি হয়ে গেল। আচ্ছা, একটু ডিফারেন্ট একটা বিষয়ে জানতে চাচ্ছি। আমরা প্রায় সময় লক্ষ্য করি বা জানি যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে বেশ বড় ধরনের অর্গানাইজড ক্রাইম হয়, যেটাকে ধরেন আপনার অ্যাক্সিডেন্ট সেটআপও বলা হয় থাকে। সো এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা সত্যি একটা, এটা ধরেন আমি বলি 85 থেকে 90, ইভেন নিউ ইয়র্ক স্টেট, ক্যালিফোর্নিয়া স্টেট হাই সেটআপ ক্লেম ছিল। সেটআপ অ্যাক্সিডেন্ট বলি এটাকে আমরা। ধরেন 2 জন ড্রাইভার সবাইকে চেনে, কিন্তু তারা রাস্তায় গেল বা হাইওয়েতে গেল, একজনে আরেকজনকে ধাক্কা মারলো, তারপরে ওরা ব্যথা পেলো, তারপরে মেডিকেল ক্লেম করলো, প্রপার্টি গাড়ির ক্লেম করলো, করে একটা কোম্পানির কাছে একটা সেটেলমেন্ট পেলো বা পয়সা পেলো। ওটা এটার সাথে কিন্তু ডাক্তারও ইনভলভ থাকে, লয়ারও ইনভলভ থাকে, ইন্স্যুরেন্স এজেন্টরাও, ইন্স্যুরেন্স ব্রোকাররাও থাকে। সবাই মিলে একটা ক্লেম করলো, বড় ক্লেম করলো, কারো পা ভেঙে গেছে দেখালো, এটা অনেক পয়সা নেয়। এটা কিন্তু একটা ক্রাইম। এটা এখন একটু কমছে,
কিন্তু স্টিল এটাকে বলে আমরা পিপ, পিআইপি ক্লেম, হুম হুম পার্সোনাল ইনজুরি প্রোটেকশন। এটাতে স্টেট, একটা মজার ব্যাপার হলো নিউ ইয়র্ক স্টেট একটা ল আছে, এটাকে বলে নো ফল্ট ল। রিগার্ডলেস আপনি যখন গাড়ি চালাচ্ছেন, আপনার দোষ হোক বা অন্য ড্রাইভারের দোষ হোক, ইভেন আপনি গাছের সাথে ধাক্কা মারলেও আপনি যদি ব্যথা পান, হুম আপনার ইন্স্যুরেন্স কোম্পানি, ইউর ওন ইন্স্যুরেন্স কোম্পানি উইল পে ইউ $50,000 রিয়েলি পিপ। এই আচ্ছা জিনিসটা অনেক ডাক্তার এবং লয়াররা, সাজগোজে পেশেন্টরাও এই পয়সাটা ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফলসলি ক্লেম করে। ঠিক ওকে আছে, যদি সে সত্যি ব্যথা পায় সেটা অন্য কথা, লেজিটিমেট কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা অন্য কথা। অনেকে সেট আপ করে, দুইজন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলো, গিয়ে লয়ারের কাছে গেল, লয়ারটা কি করলো, দুইজনের এগেনস্টে দুই কোম্পানিকে ক্লেম করে দিল। ক্লেম করে ফেললো জি, বাট এই 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 ধরনের আমাদের কমিউনিটির কেউ যদি এই ধরনের জিনিসের সাথে ইনভলভ হন, কি পরিমাণ আমাদের এটার শাস্তি বা পানিশমেন্ট হইতে পারে একটু বললে হয়তো অনেকেই এই ধরনের অর্গানাইজ ক্রাইম থেকে দূরে থাকতে পারে। অ্যাবসলিউটলি। এটা একটা ক্রাইম, এটা শুধু জেল না, এটা তার রেকর্ডেও এটা থাকবে। কোথাও যদি চাকরি নিতে যায় সেখানে পাবলিক থাকবে রেকর্ডে থাকবে। এবং টাকা চুরি করাটা, সেটা ইন্স্যুরেন্স কোম্পানির হোক আর যে কোনো ব্যক্তির হোক আর ব্যাংকের হোক আর মর্গেজ কোম্পানির হোক, ইজ কল থেফট, তাই না? রাইট এটা গ্র্যান্ড লার্সেনি হতে পারে, সেই জন্য এটার জন্য তাকে জেলেও যেতে হতে পারে, তার ক্রেডিটেও থাকবে। তো এই ক্রাইম থেকে বিরত থাকা উচিত সোজা কথায়। কোনো কিছু, ইফ ইউ গো ফর ইজি মানি, ইটস ইটস নট, নট ওয়ার্থ ইট। ইটস নট ওয়ার্থ ইট, রাইট দ্যাটস ইটস নট ট্রু। ওয়ার্থ ইট এট অল। থ্যাংক ইউ সো মাচ কবির চৌধুরী, আপনাকে আমাদের স্টুডিওতে এসে আপনার বিজি স্কেজুয়াল থেকে যে সময় দিয়েছেন। আর অনেক কথা বলার ছিল, অনেক কিছু জানার ছিল, কিন্তু যেহেতু অল্প সময় আমাদের একটা টাইম ফ্রেমিং আছে, সো আজকের মতো আপনাকে বিদায় জানাতে হচ্ছে। তবে বিদায় জানানোর আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। থ্যাংক ইউ আপনাকে। আমি এটাই বলবো, আপনারা যখনই কোনো ইন্স্যুরেন্স প্রোডাক্ট নিয়ে কিনতে যাবেন বা জানতে যাবেন, অবশ্যই আপনার পরিচিত অথবা কোনো এক্সপিরিয়েন্স ইন্স্যুরেন্স এজেন্ট বা ব্রোকারের সাহায্য নিতে পারেন। আপনার অনেক কোশ্চেন থাকতে পারে, আমরা আশা করব আমরা তা আপনার মতো করে উত্তর দেওয়ার জন্য, যাতে আপনার সুবিধা হতে পারে, আপনি বেনিফিট পেতে পারেন। অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার সাথে বা যে কোনো ইন্স্যুরেন্স এজেন্টের সাথে এ ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে। অনেক ধন্যবাদ আপনাকে, দর্শকদেরকেও ধন্যবাদ। থ্যাংক ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। ইউ। অলরাইট ভিউয়ার্স, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল টাইম টেলিভিশনে আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজ টক। সাথে ছিলাম আমি ইকবাল ফেরদৌস এবং আমার সাথে ছিলেন ক্রিসেন্ট ইন্স্যুরেন্স ব্রোকারেজের সিইও অ্যান্ড প্রেসিডেন্ট কবির চৌধুরী। আমরা অনেক কিছু জানলাম ইন্স্যুরেন্স সম্পর্কে। আশা করি আপনারা এই অনুষ্ঠান থেকে কিছুটা সচেতনতা বা কিছুটা জানতে পেরেছেন। আগামী সপ্তাহে আবারও অন্য কোনো অতিথিকে নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।